আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই পরিবারের সাথে ভালোভাবে আছেন। তো আমরা গত কয়েক ভিডিওতে সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করছিলাম, তো আজকেও আমরা সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও যারা থাকবেন আমার সাথে তারা অবশ্যই সঞ্চয়পত্রের বেসিক কনসেপ্ট সম্পর্কে ধারণা পাবেন এবং সঞ্চয়পত্র সম্পর্কে যাবতীয় সাধারণ মানুষের যে প্রশ্ন জিজ্ঞাসা সেটা সম্পর্কেও আলোচনা করা হবে এবং প্রশ্নের উত্তর আশা করি সবাই পেয়ে যাবেন। সঞ্চয়পত্রে যেহেতু নতুন রেট আসতেছে, নতুন ক্যালকুলেশন হবে, নতুন রেটে গ্রাহক প্রফিট পাবেন এবং এটা জানুয়ারি থেকে কার্যকর হবে। এই জন্য সঞ্চয়পত্রের আগের রেট সম্পর্কে আমি তেমন আলোচনা করব না, শুধুমাত্র কত পার্সেন্ট হারে পেতেন এই ধারণাটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। সঞ্চয়পত্রের পরিবার সঞ্চয়পত্র যেটা আগে বা বর্তমানে এখনো চালু আছে রেট 11.52% হারে প্রথম 5 লক্ষ টাকায় গ্রাহক পেতেন 912 করে প্রতি মাসে প্রতি লাখে। এরপরের রেটটা 5 লক্ষ 1 থেকে 15 লক্ষ পর্যন্ত গ্রাহক পেতেন 864 টাকা হারে, এটা 10% রেট আসতো। এরপরের রেঞ্জ সেটা হচ্ছে 15 লক্ষ 1 থেকে 30 লক্ষ পর্যন্ত। 30 লক্ষ পর্যন্ত একজন গ্রাহক পেতেন হচ্ছে 787.50%। আর যখনই 30 লক্ষ 1 থেকে 45 লক্ষ বা 50 লক্ষ পর্যন্ত একজন গ্রাহক পেতেন 712.50 টাকা হারে, এটা প্রতি লাখে ক্যালকুলেশন পরিবার সঞ্চয়পত্রের। এখন আমরা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্যালকুলেশনটা যদি দেখি, এটা হচ্ছে রেটটা আসতো হচ্ছে 11.04%। তো প্রথম 5 লাখে একজন গ্রাহক পেতেন 2622 টাকা প্রতি 3 মাস অন্তর প্রতি লাখে। আর পরের আপনার 5 লক্ষ 1 থেকে 15 লক্ষ পর্যন্ত একজন গ্রাহক পেতেন হচ্ছে 2484 করে। আর 15 লক্ষ 1 থেকে 30 লক্ষ 1 বা তদূর্ধ্ব পেতেন 2250। আবার 30 লক্ষ 1 থেকে যদি কেউ করতে পারেন অন্য রেঞ্জ ফিল আপ করার পর তিনি পাইতেন 2025 টাকা। এভাবে এক রেঞ্জ থেকে আরেক রেঞ্জে যখন যায় সঞ্চয়পত্রের রেট অটোমেটিক এটা কমে যায় এবং গ্রাহক প্রতি লাখে ইন্টারেস্টটাও তখন কমে আসে। এটা প্রত্যেক সঞ্চয়পত্রের ক্ষেত্রেই কার্যকর হয়। এরপর আমরা যদি আসি পেনশনার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্রের রেটটা বর্তমান হারে সব থেকে বেশি ছিল। আর এখানে পেনশনাররা অনেক যাতে বেনিফিটেড হন, এই জন্য বাংলাদেশ সরকার পেনশনার সঞ্চয়পত্রে রেটটা একটু বেশি দিয়ে থাকতেন। পেনশনার সঞ্চয়পত্রের প্রফিট রেটটা ছিল 11.76, যা এই 4 ধরনের সঞ্চয়পত্রের মধ্যে সব থেকে বেশি। পেনশনার সঞ্চয়পত্রের যেহেতু মুনাফাটা আগে 3 মাস অন্তর দেওয়া হতো, তো এখানে ক্যালকুলেশনটা 3 মাস অন্তরই সার্কুলারে দেওয়া আছে। 3 মাস অন্তর অন্তর একজন গ্রাহক পেতেন প্রতি লাখে 2940 টাকা প্রথম 5 লক্ষে। আর 5 লক্ষের ঊর্ধ্বে 15 লক্ষের কম, অর্থাৎ 5 লক্ষ 1 থেকে 15 লক্ষ পর্যন্ত পাইতেন 2646 টাকা। 15 লক্ষ 1 থেকে 30 লক্ষ পর্যন্ত পাইতেন 2418.75 পয়সা। এরপরে যখন 3 মাস 15 লক্ষ থেকে 30 লক্ষ পেলেন, এরপর 30 লক্ষ 1 থেকে 45 লক্ষ পর্যন্ত, 45 লক্ষ বা তদূর্ধ্ব 50 লক্ষ যেটা লিমিট, সে পর্যন্ত একজন গ্রাহক পেতেন 2183.75। এভাবে রেঞ্জটা ক্যালকুলেট হতো যে গ্রাহক যত সঞ্চয়পত্র করবেন তিনি সেই হারে প্রফিটটা পেয়ে থাকেন। আর 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা ফিক্সড ডিপোজিট, এটা বাংলাদেশ সরকারকে একবারে দিয়ে মেয়াদান্তে টাকা এবং আসল এবং মুনাফা পাওয়া যেত। এটার ক্যালকুলেশনটা কিভাবে হতো সেটা এখন আমরা একটু ধারণা নেই। 5 বছর মেয়াদী 5 বছর অন্তর 5 বছর মেয়াদী যে বাংলাদেশ সঞ্চয়পত্র, এটার ক্যালকুলেশন হতো 11.28% হারে। প্রথম 5 লক্ষে সঞ্চয়পত্রের এখানে ইন্টারেস্টটা পাওয়া যেত 53,580 প্রতি লাখে। যদি আপনি 1 লক্ষ টাকা এখানে বিনিয়োগ করে রাখতেন তাহলে 5 বছর শেষে সরকার আপনাকে দিত 53,580 টাকা। এখন যত লাখ আপনি রাখবেন তত লাখকে এটা আবর্তিত হবে 5 লক্ষ পর্যন্ত। এরপরে 5 লক্ষ 1 থেকে 15 লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্রের প্রফিট ক্যালকুলেশন হতো, এটা প্রতি লাখে 50,760। আর 15 লক্ষ 1 থেকে 30 লক্ষ পর্যন্ত 46,350 এবং পরবর্তী 30 লক্ষের ঊর্ধ্বে এবং সর্বোচ্চ লিমিট যেটা
এখানে যদিও সর্বোচ্চ লিমিট 30 লক্ষ, কিন্তু অন্য সঞ্চয়পত্র কেউ ইস্যু করার পর যদি এটা করতে আসে সেক্ষেত্রে লিমিট হচ্ছে 50 লক্ষ পর্যন্ত, যেহেতু একজন গ্রাহক সর্বসাকুল্যে 50 লক্ষ টাকা সঞ্চয়পত্র ইস্যু করতে পারে। আমি আবারও বলছি, একজন গ্রাহকের সর্বোচ্চ লিমিট হচ্ছে সঞ্চয়পত্রের ক্ষেত্রে 50 লক্ষ। ধরা যাক একজন, সেটা কিভাবে হবে, এটা আপনাদের ক্যালকুলেশন হতে পারে বা প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, প্রথম যদি কেউ পরিবার সঞ্চয়পত্র করে 45 লক্ষ, আমি বা আপনি একজন মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা হিসেবে যদি পরিবার সঞ্চয়পত্র 45 লক্ষ টাকা করি, সেক্ষেত্রে আমরা আবার যদি পরবর্তী 5 লক্ষ টাকা চাই বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারি, সেক্ষেত্রে ক্যালকুলেশন রেটটা এই 45 লক্ষের উপর বা 50 লক্ষের নিচে যেটা, সেটা ক্যালকুলেট হবে। নর্মালি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর সঞ্চয়পত্র একজন গ্রাহক ক্রয় করতে পারে সর্বসাকুল্যে 30 লক্ষ। এই এখন সঞ্চয়পত্র সম্পর্কে, এটা হলো সঞ্চয়পত্রের প্রফিট রেট ক্যালকুলেশন বর্তমান চার্ট অনুসারে। এটা আপগ্রেড যদি হয় আমি আপনাদেরকে তথ্য সহ নতুন ভিডিওতে সেটা অবশ্যই জানিয়ে দিব। আর যদি আমার ভিডিও আপনাদের একটু ভালো লাগে, সাধারণ শ্রোতা, দর্শক, ভিউয়ার্স, যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দিবেন। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের অবশ্যই তথ্যবহুল কিছু শেয়ার করতে চাই। এটাই আমার মানে একটা আগ্রহ যে আমি যাতে আপনাদের কিছু দিতে পারি, আমি তথ্যবহুল কিছু শেয়ার করে আপনাদের যাতে উপকার হয়, আপনাদের সাহায্যে আসে, তাহলে আমার কন্টেন্ট গুলা ক্রিয়েট করার সার্থকতা হবে আশা রাখছি। আর অবশ্যই এটা তথ্যবহুল হবে। তো এখন আসুন আমরা সঞ্চয়পত্র সম্পর্কে বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর দিতে পারি। সঞ্চয়পত্র থেকে টিডিএসটা কি হারে কাটা হয় বা কত লাখ পর্যন্ত কাটা হয়, বা আমরা যে প্রফিট পাই সেখান থেকে কি কাটা হয়? হ্যাঁ, অবশ্যই আপনার প্রফিট থেকেই টিডিএসটা কাটার পরে আপনার বাকি টাকা, আপনার বাকি মুনাফার টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়। এখন অনেকের প্রশ্ন হতে পারে, সঞ্চয়পত্রে মুনাফা হতে কিরূপ হারে উৎসকর কর্তন করা হয়? মোট বিনিয়োগ 5 লক্ষ টাকা বা তার কম হলে 5% হারে, এবং মোট বিনিয়োগ যদি আপনার 5 লক্ষের উপর হয় 10% টিডিএস কাটার পর বাকি টাকাটাই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয় মুনাফা আকারে। এটাই হচ্ছে মোদ্দা কথা। তো আপনি এখন প্রফিট পেলেন 912 টাকা, এটা কিন্তু আপনার প্রফিট না, আপনি প্রফিট আরো বেশি টাকা পেয়েছেন, তার থেকে 5% টিডিএস কাটার পরে 912 টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। অনুরূপভাবে আপনি 864 টাকা যখন প্রফিট পাবেন, তার থেকে আপনার টিডিএস কাটা হয়েছে 10% হারে, তারপরে অ্যাকাউন্টে আপনার টাকাটা ক্রেডিট হয়েছে। এটা আমাদের একটা বোঝার বিষয়। এখন আরেকটা প্রশ্ন হতে পারে, আমি যদি 5 লক্ষ টাকা করে কয়েকবারে সঞ্চয়পত্র ক্রয় করি, সেক্ষেত্রে কি 5% হারে উৎসকর কর্তন করা হবে? এখানে না, 10% হারে আপনার উৎসকর কর্তন করা হবে। কেননা আপনি তো 5 লক্ষ হারে কয়েকবার সঞ্চয়পত্র ক্রয় করলেও আপনার এনআইডি একটাই, সেখানে আপনার এনআইডি তে ওই টাকাগুলা মনে করেন একটা অ্যাকাউন্টের মতো জমা হচ্ছে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টোটাল কত টাকা হলো বা আপনার এনআইডি তে টোটাল কত টাকা আপনি ক্রয় করলেন তার উপর ডিপেন্ড করে 5 লাখের উপর গেলেই আপনার টিডিএস 10% হারে কাটা হবে। এটাই হচ্ছে আলোচ্য প্রশ্নের উত্তর। পেনশন সঞ্চয়পত্রের মুনাফা হতে কিরূপে উৎসকর কর্তন করা হয়? এখানেও সেম বিষয়, 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার 5%, আর 5 লক্ষের উপর গেলে 10% হারে টিডিএস কাটা হবে। সর্বনিম্ন কত টাকা সঞ্চয়পত্র ইস্যু করা যায়? এটা তো, এই বিষয়ে তো আমি আপনাদের আগেই প্রশ্ন উত্তর দিয়েছি। তো সঞ্চয়পত্র সর্বনিম্ন পরিবার সঞ্চয়পত্র হলে 10,000, আর 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র হলে আপনার, যদিও এটা খুবই অল্প গ্যাজেটে দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে 5,000 টাকার নিচে আসলে ওভাবে করা যায় না। 5,000 টাকা থেকে তদূর্ধ্ব অ্যামাউন্ট এটা করা যায়। আর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সর্বনিম্ন 1 লক্ষ টাকা, এবং পেনশন সঞ্চয়পত্র সর্বসাকুল্যে 50,000 টাকা হলে ইস্যু করা যায়, এর কমে ইস্যু করা যায় না। সঞ্চয়পত্রের একক নামে কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করা যায়, এটার আমি অলরেডি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আপনাদের সুবিধার্থে আরেকবার বলছি, পরিবার সঞ্চয়পত্র একক নামে সর্বসাকুল্যে 45 লক্ষ, 3 মাস অন্তর সঞ্চয়পত্র সর্বসাকুল্যে 30 লক্ষ, বাংলাদেশ সঞ্চয়পত্র সর্বসাকুল্যে 30 লক্ষ,
আর 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তো বললামই 30 লক্ষ, পেনশনার সঞ্চয়পত্র 50 লক্ষ। যৌথ নামে যদি করতে চান সেক্ষেত্রে পেনশনার সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে করা যাবে না, শুধু 3 মাস অন্তর সঞ্চয়পত্র এবং বাংলাদেশ সঞ্চয়পত্র যৌথ নামে করা যাবে। সর্বসাকুল্যে এটা আপনি করতে পারবেন আর কি যৌথ ভাবে। যৌথ নামে মোট কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করা যাবে? যৌথ নামে সর্বসাকুল্যে 1 কোটি টাকার সঞ্চয়পত্র করা যাবে, যেটা 3 মাস অন্তর এবং 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র করা যায়। এখন অনেকে প্রশ্ন হতে পারে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র যৌথ নামে ক্রয় করলে কি পুনরায় একক নামে ক্রয় করা যাবে? এটার উত্তর হচ্ছে না, ক্রয় করা যাবে না। একই ব্যক্তি কি একাধিক ব্যক্তির সাথে যৌথ নামে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন? না, ক্রয়সীমা নির্ধারণ এবং মুনাফার টাকা পরিশোধগত জটিলতার কারণে এই বিষয়টা এড়িয়ে চলতে হবে। প্রতিবন্ধী নারী পুরুষগণ কি সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন? হ্যাঁ, প্রতিবন্ধী নারী তো অবশ্যই পারবেন, নর্মাল সার্কুলার অনুসারে পারবেন। আর প্রতিবন্ধী পুরুষগণ সমাজসেবা অধিদপ্তরের আপনার প্রতিবন্ধিত্ব প্রমাণের যে দলিল বা সার্টিফিকেট এটা পাওয়া সাপেক্ষে এই সঞ্চয়পত্র ইস্যু করতে পারবেন। এরপর কি প্রশ্ন হতে পারে, সঞ্চয়পত্রে কি নমিনি ছাড়া সঞ্চয়পত্র ইস্যু করা যাবে? নমিনি ছাড়া আসলে বর্তমান সফটওয়্যারে সঞ্চয়পত্র ইস্যু করার কোনো সুযোগ নাই। এখন আরেকটা প্রশ্ন হতে পারে, নাবালক নমিনি হলে নমিনি করা যাবে কিনা? তো নমিনি নাবালক হলে সঞ্চয়পত্র ইস্যু করা যাবে, কিন্তু এক্ষেত্রে বৈধ একজন নাবালক নমিনির বৈধ একজন অভিভাবকের এনআইডির সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে প্রত্যয়নকারী হিসেবে, যাতে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানো যায়। এজন্য কোনো নাবালক গ্রাহক কি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন? অবশ্যই না, নাবালক গ্রাহক তো সঞ্চয়পত্র ক্রয় করার সুযোগ নাই। এখন সঞ্চয়পত্র ক্রয়ের নিয়মাবলীর মধ্যে প্রথমে আছে, সঞ্চয়পত্র ক্রয় করতে হলে অবশ্যই সাবালক এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে। এনআইডি ব্যতীত পাসপোর্ট বা আদার্স ডকুমেন্ট দিয়ে কি সঞ্চয়পত্র ইস্যুর সুযোগ আছে? না, সঞ্চয়পত্র সার্ভারটা যেহেতু এনআইডি সার্ভারের সাথে লিংক করা, সেহেতু এনআইডি নাম্বার ছাড়া সঞ্চয়পত্র ইস্যু করার কোনো সুযোগ নাই। এই জন্য সঞ্চয়পত্র এনআইডি ছাড়া হবে না। ভাইয়া বা আপু, ম্যাডাম, আমরা বিদেশে আসছি, সেক্ষেত্রে আমরা পাসপোর্ট দিয়ে কি সঞ্চয়পত্র ইস্যু করতে পারবো? না ভাই, আপনারা পারবেন না। তবে আপনাদের যদি বাংলাদেশের বৈধ নাগরিকত্বের তথা আপনার যদি এনআইডি থাকে, সেই এনআইডি দিয়ে আপনি বাংলাদেশে এসে সঞ্চয়পত্রটা ক্রয় করতে পারবেন। এখন নাবালক নমিনি এবং সঞ্চয়পত্রের নমিনি গ্রাহক মারা গেলে সেক্ষেত্রে কে সঞ্চয়পত্রটা নগদায়ন করতে পারবেন? গ্রাহক যদি মারা যান সেক্ষেত্রে অবশ্যই নমিনির নামে সঞ্চয়পত্রটা চলমান থাকবে। নমিনি চাইলে এটা ভাঙাতেও পারবে বা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এটা চলমান রাখতে পারবেন। তো নমিনি যখন নগদায়ন এটা চলমান রাখবে সঞ্চয়পত্রটা, নমিনি কর্তৃক কি আবার নমিনি যুক্ত করার সুযোগ আছে? না, নমিনি কর্তৃক পুনরায় নমিনি যুক্ত করার শর্ত নাই, যুক্ত করার কোনো সুযোগ নাই। আর এটার কোনো আসলে ওইভাবে সমাধান নাই। তো এখন নাবালক নমিনি যদি যুক্ত করা হয়, সেক্ষেত্রে আমি বললামই যে নাবালক নমিনির বৈধ প্রত্যয়নকারী, এবং এক্ষেত্রে অবশ্যই মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কোর্টের সাকসেশন সাপেক্ষে এটা নমিনির নামে চলমান করা যেতে পারে। সঞ্চয়পত্রের নমিনি এবং গ্রাহক দুজনেই যদি মারা যায়, সেক্ষেত্রে সঞ্চয়পত্রটা বৈধ মালিকানা কে পাবেন? সঞ্চয়পত্রের ক্ষেত্রে বৈধ মালিকানা আদালতের ডিসিশন কর্তৃক যারা সঞ্চয়পত্রের মালিকের উত্তরাধিকারীগণ তারা পাবেন। এটা আদালত ডিসাইড করবে, সে অনুসারে ইস্যুইং কর্তৃপক্ষ এই কাজটা করে দিবেন। সঞ্চয়পত্র যখন আমরা করি, তখন যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক রাউটিং নাম্বার কোনো কিছু ভুল হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? অবশ্যই আপনারা সংশ্লিষ্ট ইস্যুইং অফিসে যোগাযোগ করবেন, তারা এ বিষয়ে সুন্দর সমাধান দেবে। সঞ্চয়পত্রের মোবাইল নাম্বার
আমরা যদি নতুন করে পরিবর্তন করতে চাই, এটা খুবই সহজ, তবে একটু সময় সাপেক্ষ। এটা আপনারা ইস্যুইং অফিসে যোগাযোগ করার মাধ্যমে, ইস্যুইং যে অফিস, সঞ্চয় ব্যুরো, ব্যাংক বা ডাকঘর, আপনারা যেখান থেকে ইস্যু করবেন বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, সেই ইস্যুকারী শাখায় গিয়ে ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট গিয়ে আবেদন দিলে তারা এটা করে দিবেন। মোবাইল নাম্বার আপনি পুরাতনটার জায়গায় পুরাতনটা, নতুনটার জায়গায় নতুনটা দিয়ে আবেদন করলে ওনারা এটা করে দিবেন। তো সঞ্চয়পত্র যদি এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে চাই, সেক্ষেত্রে করণীয় কি? আসলে সঞ্চয়পত্র এখন পর্যন্ত স্থানান্তরের কোনো সুযোগ রাখা হয়নি। সঞ্চয়পত্রে স্থানান্তর করা যাবে না। সঞ্চয়পত্র যদি গ্রাহক ব্যাংক রাউটিং নাম্বার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে করণীয়, আমি আগেও বলেছি, সঞ্চয়পত্র রাউটিং নাম্বার চেঞ্জ গ্রাহক চাইলে করতে পারবে শাখা পরিবর্তনের কারণে। সঞ্চয়পত্রের হিসাবটি আমি বন্ধ করে দিয়েছি, এক্ষেত্রে আমার করণীয় কি? এক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে হিসাবটি পুনরায় চালু করে নেবেন। তো এই ছিল আসলে সঞ্চয়পত্র সম্পর্কে আমাদের বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং উত্তর। জানি না সব সঠিক বললাম কি ভুল বললাম, চেষ্টা করেছি আপনাদের মানে সার্কুলার অনুসারে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার। এটা আপনাদের কতটা ফ্রুটফুল হবে আমি জানি না, তবে যদি ভালো লাগে ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন, আর নতুন নতুন এভাবে ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ যোগাবেন। আমার পেজ A&S স্টোরিজ অ্যান্ড ব্লগ একটা ইনফরমেটিভ পেজ এবং ট্রাভেল ব্লগিং পেজ হিসেবে আত্মপ্রকাশ করবে ইন ফিউচার ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থেকে, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে সহায়তা করবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।